প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল গাইডলাইন। ফার্মাসিউটিক্যাল গাইডলাইন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফার্মাসিউটিক্যালে যে ধরনের কাজ করি বা অ্যানালাইসিস, প্রোডাকশন, এভরিথিং, ভ্যালিডেশন, ক্যালিব্রেশন, স্টাবিলিটি, এছাড়া আরও অনেক ধরনের যত কাজ আছে সেই কাজগুলো কিছু না কিছু গাইডলাইনে বর্ণিত থাকে, সেই অনুযায়ী আমরা কাজ করি। এখন ফার্মাসিউটিক্যাল গাইডলাইন একটা ব্যাপক বিষয়। এই সম্পর্কিত অনেক ভিডিও পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে আমি দেব। আজ প্রথম দিন, তাই এই সম্পর্কিত কিছু প্রাথমিক আলোচনা আমি করব, তারপর পর্যায়ক্রমে ভিডিওগুলো আপনাদেরকে স্লাইডের মাধ্যমে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা মূলত আলোচনা করব। সম্পূর্ণ গাইডলাইন আলোচনা করা অনেক কঠিন ব্যাপার, মনে রাখা অনেক কঠিন ব্যাপার। তাই এই আলোচনার মাধ্যমে কোন গাইডলাইনে কী আছে, কোথা থেকে কীভাবে সার্চ দিতে হবে, এই সম্পর্কিত আলোচনা করব এবং সেখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কমন বিষয়গুলো আমি আপনাদের মাধ্যমে তুলে ধরব, যাতে সহজে এই বিষয়গুলো আপনাদের মনে থাকে। এটা একটা বিশাল ব্যাপক সাবজেক্ট এবং এর গভীরতা অনেক বেশি। সব জিনিস আপনার মনে রাখা সম্ভব নয়। যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা ফার্মাসিউটিক্যালে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের যে বিষয়গুলো লাগে সেই সম্পর্কিত বিষয়গুলো আমি মূলত আপনাদের তুলে ধরব। তো আলোচনার শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ফার্মাসিউটিক্যাল গাইডলাইন। এখানে ফার্মাসিউটিক্যাল কতগুলো গাইডলাইন আছে এটা আগে জানতে হবে। ফার্মাসিউটিক্যাল গাইডলাইন আছে হলো অনেকগুলো, তার ভিতরে যেমন হচ্ছে আইসিএস গাইডলাইন, এটা হচ্ছে পিক্স গাইডলাইন, তারপরে এফডিএ গাইডলাইনের ভিতরে আমরা 21 CFR গাইডলাইন, এটা সম্পর্কে আলোচনা করব। ইউড্রালেক্স ভলিউম 4 ইউ গাইডলাইন, এটা সম্পর্কে আলোচনা করব। হু গাইডলাইন, এই সম্পর্কে আলোচনা করব। আর ফার্মা ইন্ডাস্ট্রি গাইডলাইন আছে কিছু, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আগে আমি পর্যায়ক্রমে ডে বাই ডে আমি এই গাইডলাইন সম্পর্কিত কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আপনাদের মেন বিষয়গুলো তুলে ধরবো এবং কোথায় কোন গাইডলাইনে কী আছে না আছে এই সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরবো, যেগুলো আপনারা নেটে সার্চের মাধ্যমে পাবেন। আর কীভাবে বিষয়গুলো রপ্ত করা যায় সেই সম্পর্কিত কিছু তথ্য আমি আপনাদেরকে দেব। আইসিএস গাইডলাইন 4টে বিষয় আছে। একটা হলো কোয়ালিটি গাইডলাইন্স, সেফটি গাইডলাইন্স, আর ইফিকাসি গাইডলাইন্স, আর মাল্টিডিসিপ্লিনারি গাইডলাইন। এই 4টে গাইডলাইন আছে। গাইডলাইনের উপরে প্রথম যে গাইডলাইনটা, এই গাইডলাইনটা সম্পর্কে আলোচনা করব এবং বাদ বাকি যে গাইডলাইনের কিছু কিছু বিষয়গুলো যেগুলো প্রয়োজন সেইগুলো আলোচনা করব। আর যদি আপনাদের প্রয়োজন থাকে এগুলো নেট সার্চের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আইসিএস গাইডলাইন সম্পর্কে
বলতে গেলে প্রথমে বলতে হয় যে এই গাইডলাইনের চ্যাপ্টার আছে হলো Q1 থেকে Q14, এই 14টা চ্যাপ্টার আছে। 14টা চ্যাপ্টারের ভিতরে কোন চ্যাপ্টারে কি আছে সেটা আমাদের জানতে হবে। প্রথম যে চ্যাপ্টার Q1 এর কি আছে সেই সম্পর্কে যদি আমরা বলি, Q1 এ আছে স্টাবিলিটি টেস্টিং সম্পর্কে Q1 এ বলা আছে। Q2 তে কি বলা আছে? অ্যানালাইটিক্যাল ভ্যালিডেশন সম্পর্কে Q2 তে বলা আছে। 3 আছে ইম্পিউরিটিস কি জানেন এই সম্পর্কে আপনারা? ইম্পিউরিটিস সম্পর্কে বলা আছে। 4 আছে ফার্মাকোপিয়া সম্পর্কে বলা আছে। 5 হলো কোয়ালিটি অফ বায়োটেকনিক্যাল প্রোডাক্টস, এই সম্পর্কে বলা আছে। Q6 এ স্পেসিফিকেশন সম্পর্কে বলা আছে। Q7 হলো গুড ডকুমেন্টেশন প্র্যাকটিস সম্পর্কে বলা আছে। Q8 এ বলা আছে ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে বলা আছে। Q9 এ কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে বলা আছে। Q10 যেটা ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সিস্টেম, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে বলা আছে। Q11 এ বলা আছে ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ড্রাগ সাবস্টেন্স। Q12 এ বলা আছে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। আর Q13 যেটা সেটা বলা আছে কন্টিনিউয়াস ম্যানুফ্যাকচারিং অফ ড্রাগ সাবস্টেন্স অ্যান্ড ড্রাগ প্রোডাক্ট। Q14 এ আছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ডেভেলপমেন্ট। এখানে 14টা পয়েন্ট আছে এবং 14টা পয়েন্টের ভিতরেও কিছু সাব পয়েন্ট আছে, QA BC এরকমভাবে বলা আছে। সেই সম্পর্কে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। তবে কোথায় কি আছে এই বিষয়টা আপনারা জানলে খুব ইজি আকারে নেটে সার্চ দিয়ে জানতে পারবেন। তারপর নেট থেকেও অনেক বিষয় আসলে পড়ে বোঝা খুব ডিফিকাল্ট, এই জন্য কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে সহজভাবে দিয়ে দেবো, মেন বিষয়গুলো যেগুলো আপনাদের আসলে অ্যাকচুয়ালি কাজে লাগবে। এখন আমি আলোচনা করলাম যে কি চ্যাপ্টার Q1 এবং Q14 পর্যন্ত কোথায় কি আছে এই সমস্ত বিষয়গুলো। এই বিষয়গুলো আসলে মনে রাখার ব্যাপার যে অ্যানালিটিক্যাল ভ্যালিডেশন ICS গাইডলাইনের কত প্যারাতে আছে, Q2 তে আছে বলা আছে। Q7 এ কী আছে? গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সম্পর্কে বলা আছে। এভাবে আস্তে আস্তে করে আপনারা ধীরে ধীরে আয়ত্ত করবেন এবং যেটা যখন প্রয়োজন সেটা সেই গাইডলাইন অনুযায়ী সার্চ দিয়ে আপনারা জানতে পারবেন। এখন এই ICS গাইডলাইনের প্রথম যে Q1 এ যেটা বর্ণনা করা আছে সেটা হলো আপনার স্টাবিলিটি নিয়ে কথা বলা আছে। এখন এর থেকে আমি সংক্ষিপ্ত আকারে যে মূল বিষয়গুলো, কোর বিষয়গুলো আমি আলোচনা করলাম। বিস্তারিত বিষয়গুলো গাইডলাইনে দেওয়া আছে, আপনারা ডাউনলোডের মাধ্যমে পড়তে পারবেন। কিন্তু যে বিষয়গুলো একটা গাইডলাইনের খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা জানব। প্রথম বিষয়টা ছিল যে হাউ মাস প্রোডাক্ট, মানে স্টাবিলিটি যে জিনিসটা সেটা হলো হাউ মাস প্রোডাক্ট কোয়ালিটি ভ্যারিস চেঞ্জ উইথ, মানে এটা হলো ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর। একটা ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি সেটা হলো টাইম, টেম্পারেচার, হিউমিডিটি এবং লাইট। এই চারটে যে ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরে একটা প্রোডাক্ট কোয়ালিটি কি পরিমাণ ভ্যারি করবে সেই সম্পর্কে বলা হবে স্টাবিলিটি। ঠিক আছে। আর পারপাসটা কি উদ্দেশ্যে এটা স্টাবিলিটির পারপাস, সেটা হলো রিটেস্ট প্রোডাক্ট ফর দ্য ড্রাগ সাবস্টেন্স, শেলফ লাইফ ফর দ্য ড্রাগ প্রোডাক্ট আর স্টোরেজ কন্ডিশন।
তিনটে জিনিস আসলে স্টেবিলিটির মাধ্যমে ডিটারমাইন করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে যে ওয়ার্ল্ড ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 ক্লাইমেট জোন। 4টে ক্লাইমেট জোন আছে, এর মধ্যে বাংলাদেশ হলো 4 নম্বর ক্লাইমেট জোনে আছে। তাহলে একটা প্রোডাক্টে এনভায়রনমেন্টে রাখলে সেখানে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো থাকে, যে টাইম, টেম্পারেচার, হিউমিডিটি, লাইট, এই প্রোডাক্টগুলো কতটুকু মানে ডিগ্রেড করবে সেই সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। সো আর এর পারপাসটা সম্পর্কে 3টে পারপাস বলা হয়েছে। তারপরে বাংলাদেশ কোন ক্লাইমেট জোনে আছে এই সম্পর্কে বলা হয়েছে। এখন আমরা দুই ধরনের একটা স্টেবিলিটি আমরা করি, সাধারণত ড্রাগ সাবস্ট্যান্স এবং ড্রাগ প্রোডাক্ট। ড্রাগস এবং কন্টেনার, ক্লোজার কন্টেনারও একটা ব্যাপার আছে। তা আমি মেন যে জিনিসগুলো সেই সম্পর্কে ফোকাস করছি, সেটা হলো ড্রাগ সাবস্ট্যান্স। ড্রাগ সাবস্ট্যান্সের ক্ষেত্রে কী ধরনের ব্যাচ সিলেক্ট করতে হয়, মানে অ্যাটলিস্ট 3 প্রাইমারি ব্যাচ অফ দ্য ড্রাগ সাবস্ট্যান্স। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 3টে প্রাইমারি ব্যাচ এটা ড্রাগ সাবস্ট্যান্সের অ্যাটলিস্ট 3 প্রাইমারি ব্যাচ এটা সিলেক্ট করতে, এটা পাইলট ব্যাচ হিসাবে কাউন্টেবল। তারপর আছে স্পেসিফিকেশনে কি বলেছে যে লিস্ট অফ টেস্ট, তারপর রেফারেন্স টু অ্যানালিটিক্যাল প্রসিজার্স অ্যান্ড প্রপোজড অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। লিস্ট অফ টেস্ট এর স্পেসিফিকেশন হবে কি, কতগুলো টেস্টের সমন্বয়। রেফারেন্স টু অ্যানালিটিক্যাল প্রসিডিউর, এর অ্যানালিটিক্যাল প্রসিডিউর থাকবে, অ্যান্ড প্রপোজড অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এবং সেই অনুযায়ী একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া প্রপোজ করা হবে। অ্যান্ড বলেছে হোয়াট এক্সটেন্ট অ্যাপ্লিকেশন শুড বি পারফর্মড উইল ডিপেন্ড অন দ্য রেজাল্ট ফ্রম ভ্যালিডেশন স্টাডিজ। কতটুকু পরিমাণে রিপ্লিকেট করবে সেটা ডিপেন্ড করবে ভ্যালিডেশন স্টাডির যে রেজাল্ট আছে তার উপরে। তাহলে ড্রাগস সাবস্ট্যান্সের সম্পর্কে আমরা জানতে পারলাম যে কয়টা ব্যাচ সিলেকশন করতে হবে, 3টা, তার স্পেসিফিকেশন কী হবে এই সম্পর্কে আমরা জানলাম। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো জেনারেল কেসের ক্ষেত্রে, যে আপনার এখানে যে জিনিসটা সেটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে টেস্ট ফ্রিকোয়েন্সি এবং স্টোরেজ কন্ডিশন কেমন হবে সেই সম্পর্কে বলা হয়েছে। এটা ড্রাগসের ক্ষেত্রে সেটা হলো লং টার্ম, আর ইন্টারমিডিয়েট, আর অ্যাক্সিলারেটেড কন্ডিশন। এই 3টে কন্ডিশন আমরা দেখানো হয়েছে। লং টার্মে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড +-2 60% আরআইস, এটা ভেরিয়েশন করবে +-5% আরআইস। और কি 30 ডিগ্রি সেন্টিগ্রেড +-2 ডিগ্রি সেন্টিগ্রেড এটা ডিগ্রেড করবে, এবং আরআইস 65 +-5%। 25 ক্ষেত্রে 2 ডিগ্রি সেন্টিগ্রেড আর আরআইস হলো 60, আর 30 ক্ষেত্রে 2 ডিগ্রি সেন্টিগ্রেড +- আর আরআইস 5% আর হলো 65%। তাহলে 25 ডিগ্রিতে হলো আরআইস 60% আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড আরআইস হলো 65%। এটা হলো মিনিমাম টাইম পিরিয়ড কভার্ড বাই ডাটা অ্যাট সাবমিশন। এটা হলো 12 মান্থের ডাটা থাকবে। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে বলা হয়েছে 6 মান্থ, সেটা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড +-2 ডিগ্রি সেন্টিগ্রেড 65% আরআইস +-5% আরআইস 6 মান্থ। আর অ্যাক্সিলারেটেড কন্ডিশন যেটা 6 মান্থ, সেটাই বলা হয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড +-2 ডিগ্রি সেন্টিগ্রেড 75% আরআইস 5% আরআইস। এখন আমাদের ইন্টারমিডিয়েট মানে 6 মান্থ করার পর এটাকে লং টার্মে আমরা নিয়ে যেতে পারি 12 মাস। দ্বিতীয়টা বলেছে যদি কোনো রেফ্রিজারেটরে স্টোরেজ কন্ডিশনের ক্ষেত্রে এবং টেস্টিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলেছে লং টার্ম 5 ডিগ্রি সেন্টিগ্রেড +-3 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো 12 মাস, আর এটা হলো 6 মান্থ ম্যাক্সিমাম টাইম। আর অ্যাক্সিলারেট কন্ডিশন হলো 25 ডিগ্রি
+-2°C 6% RH। এটা হচ্ছে 6 মান্থ অ্যাক্সিলারেটেড কন্ডিশন। আর এরপরে একটা কথা বলা হয়েছে যে টেস্ট পিরিয়ড শুড বি ডিভাইডেড ফ্রম দ্য স্টেবিলিটি ইনফরমেশন অ্যান্ড ডিটেলস ডাটা শুড বি displayed on the continual level if appropriate। এখানে কন্টিনিউয়াল বলেছে কি যে রিটেস্ট পিরিয়ড শুড বি স্টেবিলিটি ডাটা ইনফরমেশন এবং রিটেস্ট ডেট শুড বি ডিসপ্লেড অন দ্য কন্টিনিউয়াল লেভেল ইফ অ্যাপ্রোপ্রিয়েট। কন্টিনিউয়াল লেভেলে রিটেস্ট পিরিয়ডটা উল্লেখ থাকবে, সেটা হলো স্টেবিলিটি ইনফরমেশন থেকে, এটা আমাদের জানতে হবে। চতুর্থ নম্বরটা কি আছে, ড্রাগ প্রোডাক্ট। ড্রাগ প্রোডাক্টের ক্ষেত্রে কি সিলেকশন ব্যাচের কথা বলেছে, কি সিলেকশন ব্যাচ কথা বলেছে, ডাটা ফ্রম স্টেবিলিটি স্টাডিজ শুড বি প্রোভাইডেড অন অ্যাটলিস্ট 3 প্রাইমারি ব্যাচেস অফ দ্য ড্রাগ প্রোডাক্ট। 3টে প্রাইমারি ব্যাচেসের ড্রাগ প্রোডাক্ট করে কাজ করতে হবে। দি প্রাইমারি ব্যাচেস শুড বি of the same formulation and packaged in the same container closure system as proposed for marketing। চতুর্থ নম্বরে যেটা বলেছে যে ড্রাগ সাবস্টেন্সের ক্ষেত্রে এর স্টোরেজ কন্ডিশন এবং টাইম ডিউরেশনের দেওয়া হয়েছে 25°C +-2°C ডেভিয়েশন করতে হতে পারে, 60% RH +-5%, আর 30°C ক্ষেত্রে RH 65% +-5% RH। এটা 12 মাস। মিনিমাম টাইম পিরিয়ড কভার্ড বাই ডাটা অ্যাট সাবমিশন হলো 12 মান্থস। ইন্টারমিডিয়েট 30° +-2°C 65% RH +-5% RH 6 মান্থ। অ্যাক্সিলারেটেড কন্ডিশন 40° +-2°C 75% RH 5% 6 মান্থ। তাহলে কন্ডিশন হলো মোট 3টে, একটা হলো 25°, 30° আর 40°। লং টার্ম এবং ইন্টারমিডিয়েটে এটা ব্যবহার করে 25-30, আর অ্যাক্সিলারেটেড হলো 40°, আর RH হলো 60-65 আর 75। RH করা হয় 60-65 হলো লং টার্ম এবং ইন্টারমিডিয়েট, আর অ্যাক্সিলারেটেড 75%, এটা 6 মান্থ। এখানে বলেছি ইন জেনারেল সিগনিফিকেন্ট চেঞ্জ ফর এ ড্রাগ প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, যদি অ্যাসের ক্ষেত্রে সেটা 5% হতে পারে। তারপর যদি অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাট্রিবিউটস অ্যান্ড ফাংশনালিটি টেস্ট, কালার, তারপরে ফেস সেপারেশন, ট্র্যাকিং, হার্ডনেস, ডোজ, ডেলিভারি অ্যাজ পার actuation. However, some change in physical attributes may be expected under accelerated condition and as appropriate for dosage form। তারপরে বলা হয়েছে কি failure to meet the acceptance criteria for PS or failure to meet the acceptance criteria for distribution for 12 doses unit। কি ধরনের মানে সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। সো এই স্টেবিলিটি স্টাডি সম্পর্কে, নিউ প্রোডাক্টের স্টেবিলিটি স্টাডি সম্পর্কে বলা হয়েছে এই Q1-এ। সেই ক্ষেত্রে কি কি জিনিসগুলা মেন যে জিনিসগুলা, সেই জিনিসগুলো আমি তুলে ধরছি। এছাড়াও বিস্তারিত আপনারা নেটে সার্চের মাধ্যমে পাবেন। এখানে মূলত টেস্ট ফ্রিকোয়েন্সি এবং স্টোরেজ কন্ডিশনটা উপরেই সব কিছু ডিপেন্ড করবে, এবং তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কেমন হবে, স্পেসিফিকেশন কেমন হবে, কিভাবে নিতে হবে, এই সম্পর্কে সব আলোচনা করা হবে। সো আশা করি এগুলোর মাধ্যমে আপনারা গাইডলাইন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আসলে গাইডলাইন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সবসময় এটা চর্চার প্রয়োজন, এবং কোথায় কি চেঞ্জ আসছে সেই বিষয়ে জানা প্রয়োজন। যার
যত গাইডলাইন জ্ঞান বেশি সে তত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারকে তত বেশি ডেভেলপ করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ প্রথম দিন প্রাইমারি আলোচনা করলাম। এই সম্পর্কিত বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, সেগুলো অবশ্যই বিবেচনা করা হবে এবং কোনো ইনফরমেশন থাকলেও সে ব্যাপারে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।